সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, প্রেস দ্য বেল আইকন টু গেট দ্য লেটেস্ট আপডেট। আমার অনেক দর্শক বলছিলেন যে রামপুরহাট নিয়ে কেন আপনি একটা ভিডিও করছেন না। আমি অবশ্যই রামপুরহাটের মতো ঘটনা নিয়ে ভিডিও করব, কিন্তু এখন সোমবার, মঙ্গলবার বা বুধবার যে ঘটনাগুলো ঘটছে সেটা ওই নারকীয় ঘটনার ফলশ্রুতিতে যে ঘটনাগুলো ঘটার সেগুলো ঘটছে। আমার বিভিন্ন ইনপুট নেওয়ার প্রয়োজন ছিল। ওখানে আমার যারা রয়েছেন চেনা জানা বন্ধুবান্ধব, সাংবাদিক বন্ধুরা, অ্যাডমিনিস্ট্রেশন এবং পলিটিক্যাল লোকজন, তাদের সঙ্গে কথা বলে কিছু ইনপুট নিয়েই তবে এই প্রতিবেদনটা তৈরি করছি। স্টেটাস উইদার অ্যাওয়ে, এটা মার্ক্সীয় কথা। ফ্রেডরিক এঙ্গেলস এই শব্দটা চয়ন করেছিলেন, উইদারিং স্টেট, মানে সমাজতন্ত্র যখন প্রতিষ্ঠিত হয় সমাজে, তখন রাষ্ট্রের অন্যান্য ইনস্ট্রুমেন্টগুলোর প্রয়োজন হয় না, কোনো কোয়ার্সিভ অ্যাকশন রাষ্ট্রের পক্ষ থেকে প্রয়োজন হয় না, কারণ সমাজতন্ত্র উত্তরণ ঘটলে তখন সমাজ আপনি থেকেই নিয়ম শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, আইনের শাসন তৈরি করে। তাই তখন পুলিশ বা অন্য যে সরকারের মেশিনারি আছে সেগুলোর প্রয়োজন হয় না। স্টেটাস উইদাউট অ্যাওয়ে, আক্ষরিক অর্থে এই কথাটা এখন প্রযোজ্য পশ্চিমবঙ্গ সম্পর্ক। এই রাজ্যে সত্যি কি আইনের শাসন আছে না শাসকের আইন আছে? জনপ্রতিনিধি খুন হচ্ছেন রামপুরহাটে, 10 জন না 11 জন কতজন মারা গেছেন সেই সংখ্যাটা নিয়ে একটা বিতর্ক আছে, কিন্তু যে ঘটনা ঘটেছে সভ্য সমাজে সেই ধরনের ঘটনা ঘটে না। কিসের জন্য ঘটেছে? ডিজি বলছেন রাজনৈতিক কারণ নয়। ফিরহাদ হাকিম বলছেন যে ওখানে আমাদেরও একজন খুন হয়েছেন। অনুব্রত মণ্ডল বলছেন শর্ট সার্কিট থেকে এই ঘটনাটা ঘটেছে। আসলে ব্রাহ্মণী নদী থেকে বালি তোলা, আশেপাশের পাথর খাটান এবং পড়শি ঝাড়খণ্ড থেকে পাথরের যে ব্যবসা ওখানে চলে সেই নিয়ে কিন্তু শত্রুতা। বিস্ফোরণ যে উপপ্রধানের হয়েছে, উনি বালি মাফিয়া, সেটা এনআইএ কে দিতে হবে এক্সপ্লোশন কেস। আর আগুন লাগিয়ে যেভাবে গণহত্যা করা হয়েছে আরেকটা ছোট আঙ্গারিয়া, তাকে সিবিআইর হাতে দিতে হবে। এবং এরা দুজনেই কিন্তু তৃণমূল কংগ্রেসের। দুজন বলতে ভাদু শেখ হচ্ছে নব্য তৃণমূল, আর সঞ্জু শেখ সে কিন্তু আদি তৃণমূল। ভাদু শেখের উল্কা সদৃশ উত্থানে কোণঠাসা হয়ে পড়েছিলেন সঞ্জু শেখ। আপনারা কাগজে পড়েছেন ভাদু শেখের দাদা বাবর শেখও খুন হয়েছিলেন। সঞ্জু শেখের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। অভিযোগ যে ভাদু শেখের লোকজনে এই ঘটনাটা ঘটিয়েছেন। মূল বিষয়টা হচ্ছে বেআইনি বালি এবং বেআইনি পাথর খাদানের নিয়ন্ত্রণ কার হাতে থাকে। তারা এই ইলিগাল বালি খাদানের টাকা আর খায়, তাদের টাকায় গাড়ি চড়ে, তাদের টাকায় বউয়ের গয়না পড়ে। পিছনে যখন বাড়িতে পড়াচ্ছিল, খুন হচ্ছিল, তখন এই পুলিশগুলো আসেনি। এই পুলিশগুলো 4টে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল মুক্তায়, যখন এখানে গুন্ডারা এসেছিল রিভলভার নিয়ে, বন্দুক নিয়ে, বোমা নিয়ে, তখন এরা কেউ কিছু বলেনি। এরা অপদার্থ, অপমণ্ড। এরা তাই নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বেআপ্রু হয়েছে। তাই কেউ যদি বলেন এখানে আইনের শাসন নেই, শাসকের আইন আছে, সেই কথাটা কি খুব ভুল? কোথায় দাঁড়িয়ে আছি আমরা? নির্বাচনের পরে বিরোধী দলের 50-এর উপর কর্মী খুন হলেন, শাসক দলের জনপ্রতিনিধি খুন হচ্ছে প্রকাশ্য সন্ধ্যাবেলা কলকাতা শহরের অনতি দূরে, তার পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে তাকে খুন করা হচ্ছে। পুরুলিয়ার কংগ্রেসের কাউন্সিলর খুন হচ্ছেন। বোমাবাজি নিত্য নতুন ঘটনা, নিত্য নৈমিত্তিক ঘটছে। কলকাতা শহরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বেআপ্রু হয়ে আসছে। তাই তৃণমূলের বন্ধুরা বলুন তো, এখানে কি আইনের শাসন আছে না শাসকের আইন আছে? জাতীয় মানবাধিকার কমিশনও আইন শৃঙ্খলার প্রশ্নে এই সরকারকে পিটেছে, রাজ্যপালও বিচ্ছেন।
জ্ঞানবান সিং রিজওয়ানুর কাণ্ডে কি করেছিলেন সেটা আমরা সবাই জানি। সেই জ্ঞানবান সিংকে মাথায় করে আবার সিট তৈরি করা হচ্ছে। গভর্নর বলেছেন যে উনি একজন টেন্টেড পুলিশ অফিসার, সত্যকে ধামাচাপা দিতে, অপরাধীদের আড়াল করতেই এই ঘটনা ঘটানো হয়েছে। তা মাননীয় মুখ্যমন্ত্রীকে জ্ঞানবান ছাড়া কোনো পুলিশ অফিসার খুঁজে পাচ্ছেন না, আর কিছু হলেই উনি সিট তৈরি করে দেন। সেই সিট কি তদন্ত করে আমরা জানি, এখনো আনিস খানের তদন্তেও সম্পূর্ণ হলো না। সিটের তদন্তের উপর পরিবারের আস্থা নেই। এখানেও তো ফিরহাদ হাকিমের সামনে নিহতের পরিবার বলছেন যে সিবিআই তদন্ত চাই। আমার মনে আছে 2001 সালের 4 জানুয়ারি ওই ঘটনাটা আমি ব্রেক করেছিলাম। আমি তখন পশ্চিম মেদিনীপুরে গিয়েছিলাম কেশপুরের গ্রামটাম ঘুরে কিছু প্রতিবেদন করব বলে। এমন সময় আমি খবর পাই 3রা জানুয়ারি, তখন দুপুর 3টে সাড়ে 3টে বাজে, আমি গড়বেতার মোড়ে চা খাচ্ছিলাম। আমার সঙ্গে ছিলেন তৎকালীন আনন্দবাজার পত্রিকায় ওখানে কর্মরত প্রভাত ঘোষ, বর্তমান পত্রিকায় কর্মরত দেবদাস অধিকারী এবং আমরা দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। হঠাৎ করে প্রভাতদার ফোনে ওই খবরটি আসে যে ছোটাঙ্গারিয়া বলে একটা গ্রামে এইরকম ঘটনা ঘটেছে। আমরা গেছিলাম, গিয়ে দেখলাম, পরের দিন আবার গেলাম। তারপর আমি যে চ্যানেলে কাজ করতাম জি নিউজে, সেই জি নিউজ সেই খবরটাকে ব্রেক করলো, প্রচণ্ড হাইলাইট হলো। তখন বোধহয় সংসদ চলছিল, এনডিএ প্রতিনিধি দল আসলেন, আমার সব মনে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় তারপরেই চলে এলেন সেখানে। তিনি আগের দিন কেশপুর একটা জনসভা ছিল, সেই কেশপুরের জনসভায় গণ্ডগোল হয়েছিল। তিনি ফিরে যাওয়ার সময় তার গাড়িতে আক্রান্ত হয়, তিনি কোলাঘাট থেকে ফিরে আসেন, তার বোধহয় পা ভেঙেছিল। তিনি শিরোমণি পর্যটক আবাসে ছিলেন পশ্চিম মেদিনীপুরে। তারপর তিনি 4 বা 5 তারিখে সেখানে আসেন, এনডিএ প্রতিনিধি দল আসে। কি বীভৎস ঘটনা ঘটেছিল। আমি তো সেই গ্রামটায় গেছি, বাইরে থেকে দরজা বন্ধ করে শিকল তুলে আগুন লাগানো হয়েছিল, কেউ যাতে না বেরোতে পারে। সিপিএমের হারমাদরা বাইরে বন্দুক নিয়ে দাঁড়িয়েছিল, তোলপাড় পড়ে গেছিল রাজ্য এবং দেশের রাজনীতিতে। সেই ঘটনার পুনরাবৃত্তি হলো আমাদের রামপুরহাটে বাগটুই গ্রামে। সুচপুর দেখেছি নানুরের গণহত্যা 2000 সালের 27শে জুলাই, আর ছোটাঙ্গারিয়ার আমি তো প্রত্যক্ষদর্শী। ঠিক যেন একই চিত্রনাট্য। কিন্তু ছোটাঙ্গারিয়ার ঘটনা ছিল শাসক তৃণমূলের দিকে, এই শাসক বামফ্রন্টের দিকে অভিযোগ উঠেছিল যে বিরোধী তৃণমূলকে নিকেশ করার জন্য তারা এই অপারেশন চালিয়েছিল। তপন ঘোষ প্রভৃতি লোকের নামে অভিযোগ উঠেছিল, সিবিআই তদন্ত করেছিল। বক্তার মণ্ডল কলকাতায় ট্যাক্সি চালাতেন, কিছুদিন আগে তিনি মারা গেছে শুনলাম। কিন্তু সেটা ছিল সিপিএমের হারমাদদের পরিকল্পিতভাবে তৃণমূলকে নিকেশ করার ষড়যন্ত্র। সুচপুরেও তাই হয়েছিল। কিন্তু সেই ঘটনার সঙ্গে এই ঘটনার একটা ফারাক আছে। এখানে যেটা ঘটেছে সেটা হচ্ছে 10 জন মানুষ খুন হলেন, কারণ তোলাবাজির ভাগ কে পাবে না সেই নিয়ে তৃণমূলের সমঝোতা মমতা ব্যানার্জি বলে দিয়েছেন 25% 75%, ভাইপোগতভাবে পিসিগতভাবে। এবং বেআইনি পাথর খাদানের বখরা নিয়ে মারামারি তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে, আদি তৃণমূল আর নব্য তৃণমূল, তারা লড়াই করছেন। আর বীরভূমের তৃণমূলের দদ্দন্ত প্রতাপ নেতাকে তো আপনারা সবাই জানেন। মাথায় তার যদিও অক্সিজেন যায় না মাননীয় মুখ্যমন্ত্রীর বয়ান অনুযায়ী, কিন্তু পুলিশকে বোম মারতে তিনি বলেন, বিরোধীদের হাত পা ভেঙে দেওয়ার নিদান তিনি দেন। কখনো বলেন গুড় বাতাসা, কখনো বলেন নকুলদানা, কখনো বলেন খেলা হবে। বীরভূমে কি ভোট হয়? ভোট হয় না। আর যখন সন্ত্রাস প্রভৃতি অন্যান্য দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাকে তলব করে, তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে যান বা আদালতের দরজায় কড়া নাড়েন, রক্ষা কবচ চান। এই যদি শাসক দলের জেলা সভাপতির রাজনৈতিক চরিত্র হয়, তাহলে কি অবস্থায় দাঁড়িয়ে আছে বীরভূম
সেটা আপনারা সহজেই বুঝতে পারেন। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবে শাসক দল, যেটা অনেকের অনুমান। সিট হচ্ছে তার প্রাথমিক পদক্ষেপ বলে অনেকে মনে করছে। প্রশ্নটা হচ্ছে, যদি তদন্ত নিরপেক্ষভাবে করা হয় বা রাজ্য সরকার নিরপেক্ষ তদন্তকে অ্যালাউ করেন, তাহলে কিন্তু দুধ কা দুধ পানি কা পানি বয়ে যাবে। অনেকে কিন্তু এর সঙ্গে যুক্ত থাকতে পারেন বলে অনেকের সন্দেহ। কারণ একটা বিচ্ছিন্নভাবে পাথর আর বালির কারবারটা হয় না, এটা একটা সিন্ডিকেটের মতো হয়, যেখানে যেখানে দক্ষিণা পৌঁছানোর কথা সেখানে সেখানে দক্ষিণা পৌঁছয়। তাই কাউকে এককভাবে সিঙ্গেল আউট করলে তাহলে তদন্ত যে স্বচ্ছ হয়েছে সেটা কোনোভাবেই জনমানসে প্রতিফলিত হবে না। প্রকৃত তদন্ত করে রুটে পৌঁছানো দরকার। যদি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা যায়, আমি বলছি বাংলা এখন বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে। যে কোনো মুহূর্তে বড় ধরনের অশান্তি গোলমাল ঘটতে পারে। এই যে ঘটনাগুলো ঘটছে সেটা কিন্তু তারই পরিচয় বহন করে। আসলে গরু, কয়লা, বালি, পাথর, এই চারটে বেআইনি কারবার এখন রমরমা করে চলছে, হয়তো এখন একটু কম। বামফ্রন্ট আমলে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল সমস্ত বেআইনি বালি এবং পাথর খাদান বন্ধ। নির্দেশটা এখনো আছে, কিন্তু যারা জানেন তারা আমার সঙ্গে সহমত হবেন যে এখন বেআইনিভাবে তার রমরমা বামফ্রন্টের সময় থেকে আরও কয়েক গুণ বেড়ে গেছে। তার ফলশ্রুতিতে এই ধরনের ঘটনা। ওখানে কিন্তু বিরোধী নেই। ভাদু শেখ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। যে পুরসভা দু একটা নির্বাচন হয়েছে সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দল জয়লাভ করেছে। তাই ওখানে বিরোধীরা সন্ত্রাস করে রাজ্য সরকার তৃণমূলের বদনাম করতে চাইছে, এই যুক্তি ধূপে টিকবে না। এটা হচ্ছে পাথর এবং ব্রাহ্মণী সহ অন্যান্য নদীতে যে বেআইনিভাবে বালি তোলার কারবার রয়েছে তার বখরা নিয়ে ঝামেলা, সেই ঝামেলার পরিণতিতে খুন। খয়রাশোলে তিনজন তৃণমূলের নেতা খুন হয়েছিলেন কয়েক বছরের মধ্যে। সেখানেও কিন্তু বেআইনি কারবার। অর্থাৎ যতই নবান্ন বলুক না কেন যে সব ঠিক চলছে, সরকারকে বদনাম করার বিরোধীদের অপচেষ্টা, আসল সত্যটাকে তারা কিন্তু কার্পেটের তলায় চাপা দিয়ে রাখতে চাইছে। কিন্তু সত্য একদিন বেরোবেই। আপনি যান, সাধারণ মানুষের সঙ্গে কথা বলুন, বুঝতে পারবেন ওখানে সত্যটা কি চলছে। বিরোধীরা তো এরকম সুযোগের অপেক্ষায় থাকেই, তারা তো রাজনীতি করবেই। সেলিম সাহেব বলেছেন গণপ্রতিরোধের ডাক, শুভেন্দুবাবু বলেছেন শেষ থেকে ছাড়ব, আর রাজ্যপাল বলেইছেন এখানে আইনের শাসন নেই, শাসকের আইন আছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দল হয়তো যাবে, বিজেপি প্রতিনিধি দল পাঠাচ্ছে, তার মধ্যে 4 জন প্রাক্তন আইপিএস অফিসার সাংসদ। এটাকে আপনি কি বলবেন? এটাকে গণহত্যা বলা যায় নাকি অন্য কিছু? আচালেও দোষ, খেয়ে মুখে হাত দিয়ে খাবো, খেয়ে আমি হাতটা ধুতে যাব, তাতেও দোষ। কেস করে দিয়েছে, কেস না ফেস ভগবান জানে। কেন বিশ্ব বাংলার লোগো ইউজ করবে? আমি কোর্টের ব্যাপারে কোনো মন্তব্য করতে। বাংলাতে রাজনৈতিক খুনের যে ঐতিহ্য, যে ধারাবাহিকতা স্বাধীনতার অব্যবহিত পর থেকে শুরু হয়েছে, সেই ধারাবাহিকতা এখনো রয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে সেটা বেড়েছে। আমি যতই বিশ্ব বাংলার কথা বলি না কেন, বিশ্ব বাংলার লোগো ছাত্রছাত্রীদের স্কুলের পোশাকে লাগাতে ফরমান জারি করি না কেন, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু মোটেই ভালো নয়। এই সত্যটাকে গোপন রাখা যাবে না। আপনি হাথরাস উন্নাওয়ের কথা বলেন, কিন্তু যখন বীরভূমে, রামপুরহাট তো আপনার মামার বাড়ি মাননীয় মুখ্যমন্ত্রী, সেখানে যদি এই ধরনের ঘটনা ঘটে, যদি পানিহাটিতে ঘটে, যদি ঝালদায় ঘটে, যদি নির্বাচনে পর বিরোধী দল করার অপরাধে 50-এর উপর মানুষকে প্রাণ দিতে হয়, মহিলারা লাঞ্ছিত হন, জাতীয় মানবাধিকার কমিশন তীব্র ভর্ৎসনা করে, সিবিআই তদন্ত শুরু হয়, তাহলে কি আমরা বলবো আমরা
এই রাজ্যে খুব সুন্দর আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে রয়েছে। লজ্জায় মাথা হিট হয়ে যায় না আমাদের? যখন অন্য রাজ্যে আমাদের বন্ধু বান্ধব সহকর্মীরা বলে এত কেন তোমাদের রাজ্যে রাজনৈতিক হিংসা, তখন আমরা কোনো জবাব দিতে পারি না। এই রাজনৈতিক হিংসার সূত্রপাত কিন্তু স্বাধীনতার পরের থেকেই। আন্দোলন লড়াইয়ের মধ্যে দিয়ে বামপন্থীদের নিজেদের জমি তৈরি করার উদ্যোগ, শাসক কংগ্রেসের সঙ্গে সংঘর্ষ, খাদ্য আন্দোলন, প্রাণবাড়া বৃদ্ধির আন্দোলন, খাদ্য আন্দোলনের শহীদ, তারপরে 67-69 যুক্তফ্রন্টের শরিকদের মধ্যে বিবাদ, সিদ্ধার্থবাবুর জমানা, সেখানেও খুন সন্ত্রাস, 77 থেকে 34 বছর পাবে। বামেরা যে সন্ত্রাস করেছে ইতিহাসে তা লেখা আছে, সেই পাপ বামেরা কোনোদিন স্খলন করতে পারবে না। সেই ট্র্যাডিশনই আমরা নিয়ে নিলাম। আমার তো মনে হয় দিদিমণি হচ্ছে সিপিএমের চটিতে খুব সুন্দরভাবে পা গলিয়েছেন। যেভাবে সিপিএম রাজনীতি করতো, যেভাবে 34 বছর টিকেছিল, তিনি ঠিক সেই পদ্ধতিতেই রয়েছেন। আর কথায় কথায় কেন্দ্র বিরোধী জেহাদ, বদনাম করার চক্রান্ত। ওখানে বিজেপি নেই, ওটা হচ্ছে বালি আর বেআইনি পাথর খাদানের বকরাকে কেন্দ্র করে আদি তৃণমূল এবং নব্য তৃণমূলের দ্বন্দ্ব, তার পরিণতিতে এতগুলো জীবনহানি। জানি না তদন্ত ঠিকভাবে হবে কিনা, তবে দিদির উপর চাপ বাড়ছে। আদালত স্বতঃপ্রণোদিত হয়ে মামলা নিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক প্রতিনিধি দল পাঠাবেন, গভর্নর উদ্বেগ প্রকাশ করেছেন, বিরোধী দলগুলো চাপ দিচ্ছে এবং সাধারণ মানুষও কিন্তু এবার প্রশ্ন তুলতে শুরু করেছে। সাধারণ মানুষ যদি প্রশ্ন তুলতে শুরু করেন তাহলে কিন্তু সেটা একটা অন্য পরিস্থিতিতে টার্ন নিতে পারে। তাই স্বস্তিতে নেই দিদিমণি, এটা কিন্তু নিঃসন্দেহে বলা যায়। বৃদ্ধজনেরা যারা সিঙ্গুর নন্দীগ্রামে পথে নেমেছিলেন তারা কোথায়? কেন তারা মুখে কুলু পেটেছেন? যান না তারা সেখানে গিয়ে দর্থহীন ভাষায় নিন্দা করুন, বলুন না যে আমরা খবরের কাগজ টিভিতে দেখছি যে গোষ্ঠীদ্বন্দ্বের জন্য এই ঘটনা ঘটেছে। বেআইনি বালি, কয়লা, গরু, পাথরের এই ব্যবসা, এই বেআইনি কারবার রাজ্য সরকারকে বন্ধ করতে হবে। আমরা আলটিমেটাম দিলাম, যদি না করেন তবে আমরা আবার পদযাত্রা করব, আমরা আবার পশ্চিমবঙ্গের মানুষকে একজোট হয়ে পথে নামার ডাক দেব। ওই চুপ কেন? দলদাস বুদ্ধিজীবীরা চুপ কেন? কি পাবেন? বঙ্গভূষণ, বঙ্গবিভূষণ? যদি বিবেক থাকে, বিবেক জাগ্রত করে পথে নামুন, এই রাজ্যকে বাঁচান, তাহলে আপনাদের নামে যে বুদ্ধিজীবী তকমাটা আছে সেই তকমাটা সার্থক হবে। নইলে আপনারা হাসির খোরাকে পরিণত হবেন। এখনো সময় আছে। রাজ্য একটা ভয়ঙ্কর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, একটা বারুদের স্তূপের উপর আমাদের এই রাজ্য দাঁড়িয়ে আছে। এখনো যদি আমরা সবাই মিলে, আমি বলছি দলমত নির্বিশেষের ঊর্ধ্বে উঠে প্রতিবাদ করতে হবে, তা না হলে কিন্তু যে কোনো দিন আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত হবে। সেই আগুনে কিন্তু আমরা সবাই পুড়ে ছাই হয়ে যাব।